আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাহারা ভারতকে নিয়ে বেশি লাফালাফি দাপাদাপি করছেন বা ভারতের করবেন তা করবেন, আসাম, ত্রিপুরা, মিজোরাম, সেভেন সিস্টার্স মানে চিকেন নেক আলাদা করে দেবেন, করবেন তা করবেন, দুদিন পরে খাবেন কি সেই চিন্তা করেন। ও ভারতের নিয়ে মাথা ব্যথা করিয়েন না, ভারত নিয়ে নাচানাচি করিয়েন না। ওই ভারত কিছু দেশে বলেই খেয়ে বই আসেন। নইলে এখন যে রিপোর্টটি আমি আপনাদেরকে জানাইব, এই রিপোর্টটি জানার পরে ভারত যারা একটু সচেতন অন্ততপক্ষে তারা ভারত নিয়ে আর লাফালাফি দাফাদাফি করিয়েন না। যাদের মুখের দিকে চাইয়া যে ডক্টর ইউনুসের মতো অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, তার মুখের দিকে চেয়ে শুধু চেয়েছে আর তুমি চলে গেলে আমি চেয়েছে দেখলাম, ওই ছাড়া আর কিছুই নেই। একেবারে আমরা যে একেবারে ধ্বংসের খাদে কিনারায় দাঁড়িয়ে আছি এবং আমাদের অর্থনীতি যে একেবারে শেষ, সেটি বাংলাদেশের কথা নয়, এটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তার রিপোর্টটি আপনাদের কাছে একটু শোনাই। এবং দক্ষিণ এশিয়া মহাদেশে বর্তমান সময়ে বাংলাদেশের কি বাজে অবস্থা, এটা জানলেই বুঝবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের উস্কানিতে তারা হেতা দেবে, তাতা দেবে, বাংলাদেশ বড়ো করে দেবে। বাংলাদেশ বড়ো করতে যেয়ে বাংলাদেশ থাকে কি না, বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে পড়ে কি না, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ে কি না, সেটা নিয়ে আমার মনে হয় ভাবা উচিত। চরম খারাপ অবস্থা। কি হয়েছে একটু জেনে নিন দয়া করে। জানার পরে বুঝবেন যে ভারতের সাথে এরপরে যদি লেগে যায় বা ভারত যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে যে কি হবে। এখন যদি এই বাজে অবস্থা হয়, তা ভারত মুখ ফিরিয়ে নেওয়ার পরে আপনার কি হবে একটু ভেবে দেখুন, বা আপনাদের কি হবে। মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দামের বিচারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বাংলাদেশ। চিন্তা করেন, গেল সেপ্টেম্বরে এই অঞ্চলে গড় মূল্যস্ফীতি যেখানে ছিল 3.7%, সেখানে বাংলাদেশের মূল্যস্ফীতি হয়েছে 10% হারে। শুধু মূল্যস্ফীতি নয়, জিডিপি প্রবৃদ্ধির বিচারেও বাংলাদেশের অবস্থান সন্তোষজনক নয়। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রকাশিত পূর্বাভাসে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি বলছে, মার্কিন শুল্কের প্রভাবে এশিয়ার জিডিপি প্রবৃদ্ধি খানিকটা কমেছে। জিনিসপত্রের দামের লাগাম টানতে অন্তর্বর্তী সরকারের নেওয়া কোনো উদ্যোগই তেমন কাজে লাগছে না, যার প্রমাণ মিলেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সর্বশেষ প্রতিবেদনে। সংস্থাটি প্রতিবেদনে দেখা যায়, গত সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার 8টি দেশের গড় মূল্যস্ফীতি হয়েছে 3.7%। সেখানে 10%-শতাংশের হার নিয়ে শীর্ষে বাংলাদেশ। এডিবির পূর্বাভাস বলছে, আগামী বছরের এপ্রিল নাগাদ বাংলাদেশের মূল্যস্ফীতি কমে হতে পারে 8%। তবে সে সময় দক্ষিণ এশিয়ার গড় মূল্যস্ফীতি হতে পারে 4.5% হারে। এডিবির প্রতিবেদনে বলছে, মার্কিন শুল্কের প্রভাবে স্লথ হয়েছে এশিয়ার দেশগুলোর অর্থনীতি। সংস্থাটির হিসাবে চলতি সেপ্টেম্বরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 4% হারে, যা আগামী বছর এপ্রিল নাগাদ খানিকটা বেড়ে হতে পারে 5.1%। এডিবির প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড়ে স্লো হয়েছে এশিয়ার অর্থনীতি, যার প্রভাব পড়ছে এশিয়ার দেশগুলোর অর্থনীতিতেও। কি বুঝলেন? এই যে আসাম, ত্রিপুরা দখল করে নেবেন, যে ভারত উস্কানি দিচ্ছে খাগড়াছড়ি নিয়ে নেওয়ার, আরাকান আপনার রাজ্যটি বাংলাদেশের অন্তর্ভুক্ত করে দেবে, বাংলাদেশের মানচিত্র বড় করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই তারপরে ফরাদ মাজার বলেছে যে ভারত বিরোধিতার নামে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে প্রবেশ করার সুযোগ দিচ্ছি না। তো জামাতের নায়েবে আমির বলছে দখল করে নেবে। ডক্টর ইউনুস আশেপাশের অঞ্চলগুলোকে নিজের মনে করা শুরু করেছে। তারপরে 50 লক্ষ লোক নাকি প্রস্তুত হয়েছে। আরে ভাই,
বাংলাদেশের বর্তমান মানে বিশ্বের সবচেয়ে নামকরা ব্যক্তি, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক ব্যবসায়ী, সবাই নাকি তাকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, অথচ বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে 10% হয়েছে। এরকম বাজে অবস্থা এশিয়ার কোনো মহাদেশে এরকম, মানে এশিয়ার কোনো দেশে এরকম নেই। এখন যদি ভারত মানে আমাদের একটু সুযোগ সুবিধা দেয় বা আমাদের সাথে বাণিজ্য করে, এই জন্য দেখেন না মূল্যস্ফীতি মানে কিভাবে বেড়ে যায়। ভারত পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছিল, পেঁয়াজের মূল্য বৃদ্ধি। ভারত চাল দেওয়া বন্ধ করে দিয়েছিল, চালের মূল্য বৃদ্ধি। অর্থাৎ ভারত যে দ্রব্য সামগ্রী বা যে জিনিসপত্র নেসেসারি কমোডিটিস যেগুলো আছে, যেগুলো দিতে বন্ধ করলেই বাংলাদেশের মানে মূল্যস্ফীতি আরও রি করে বাড়বে। আর মূল্যস্ফীতি বেড়ে যাওয়া মানে মানুষের জিনিস দ্রব্যাদি ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। একজন ব্যক্তি পরশুদিন একটা ভিডিওতে বলছে বয়স মানে অ্যাবাভ 70 মানে 60 মানে অ্যাবাভ 60 বিলো 70 এরকমই হবে। সে বলছে আমার এই জীবদ্রায় আমি কখনো 260 টাকা বেগুনের কেজি দেখিনি। অর্থাৎ বেগুন ভালো মানের বেগুন বলছে যে সবচেয়ে ভালো মানের যে বেগুন, সেই বেগুনের মূল্য জিজ্ঞেস করলাম 260 টাকা কেজি। এবং মনে করেন কাঁচা মরিচ সহ দ্রব্যাদি সব কিছু, তেল, নুন, ঝাল, মানে কোনো দ্রব্যাদি নেই যেগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে না। অনেক আছে যে পে স্কেল নতুন করে চালু হবে, সরকারের বেতন বাড়বে, সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদের বেতন বৃদ্ধি পাবে। এতে করে সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মানে মুটে মজুর, মুসি মেথর, কাওড়া, ছ্যাবলা, সিনাল, বেশ্যা, প্রাইভেট কোম্পানিতে চাকরি করা, প্রাইভেট বা কামলা খাটা লোকগুলো, এদের কি হবে এটা বোঝেন? ওদের মনে করেন বেতন যদি 10,000 করে বাড়িয়ে দেয়, দ্রব্যমূল্য বাড়লেও ওদের প্রবলেম নেই। কারণ তখন আন্দোলন করলে বা ওরাই তো আন্দোলন করলে মানে বেশি কার্যকর হয়। তখন বলবে তোমাদের বেতন বাড়িয়েছি, সমস্যা কী? কিন্তু কথা হলো ওদের যে বেতন বাড়লো, আপনার কি মজুরি বাড়লো? আপনার কি বেতন বাড়লো? আমার কি বেতন বাড়লো? আমরা তখন কি হব? আমরা ওই চাপে পিষ্ট হয়ে মানে পাকিস্তানের এখন যেমন দ্রব্যাদি সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে, তেমনি আপনার দেখবেন বাংলাদেশের দ্রব্যাদি আমাদের মতো সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। সুতরাং ভারত নিয়ে মাথা ঘামায়েন না। ভারত ঘাটতারামি করলে, ভারত যদি একটু ইয়েস নো ভেরি গুড করে দেয়, তাহলে বাংলাদেশের জনগণ বুঝবেন যে এই মূল্যস্ফীতি, এই জিডিপি মানে এইগুলো নিয়ে। এবং সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? যে রেমিটেন্স দিয়ে আমরা এই মানে এত মাস্তানি মানে করে থাকি, সেই রেমিটেন্স কি হারে কমে যাবে জানেন? কারণ বিশ্বের বহু দেশ বাংলাদেশের মানুষের এখন আর ভিসা দিতে চায় না। এমনকি একটা দেশে সে একাধিকবার ভ্রমণ করেছে, তারপরও বর্তমান সময়ে এসে তাকেও ভিসা দিতে চাচ্ছে না। এ হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। এই জন্য লাফালাফি দাফাদাফি কমান, দেশের মুখের দিকে একটু তাকান এবং দেশ নিয়ে একটু ভাবেন যে শত্রুতা নাই, বন্ধুত্ব। আমাদের যে ফরেন পলিসি, যে ফ্রেন্ড টু ওয়াল ম্যালিস টু নান, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সেই পলিসির দিকে একটু খেয়াল রাখেন দয়া করে, মায়া করে। আর কতভাবে আপনাদেরকে অনুরোধ করব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।